নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। গত সোমবার অর্থাৎ 24 তারিখ থেকে আমাদের নতুন সংগঠিত যে লোকসভা অর্থাৎ 18th লোকসভা তার অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনের প্রথম দুদিন যতজন মেম্বার রয়েছেন তারা শপথ বাক্য পাঠ করেন। তো এইরকমই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছিল 24 তারিখ থেকে এবং এর মধ্যেই একটা এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলো ভারতের জনগণ, যেটা এর আগে কোনোদিন হয়নি। এখানে কি হয়, এই ব্যক্তিকে তোমরা সকলেই হয়তো চেনো। এনার নাম হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি। ইনি হায়দ্রাবাদ থেকে মিমের একজন লিডার, মানে মিমের হেড অ্যাকচুয়ালি। ইনি তার শপথ বাক্য পাঠ করেন। পাঠ করার পরে প্যালেস্টাইনের নামে স্লোগান করেন, অর্থাৎ জয় প্যালেস্টাইন স্লোগান করেন এবং এইখান থেকেই একটা তুমুল বিতর্কের সূত্রপাত হয়েছে এবং অনেকজন এমপি এটা দাবি তুলেছেন যে সংবিধানের 102 নম্বর ধারা অনুযায়ী এনার লোকসভার সদস্য পদ ক্যান্সেল করা উচিত। তো এই ভিডিওতে জানবো যে অ্যাকচুয়াল এই ঘটনাটা কি হয়েছে এবং এই নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে যাওয়ার কারণ কি। প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে নিউজ দেখানো হচ্ছে। আর এই 102 নম্বর আর্টিকেল কি 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 বলা হয়েছে এবং এর মাধ্যমে আদেও কি লোকসভার সদস্য পদ এনার চলে যেতে পারে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং সেই সাথে সাথে আমার বানানো অন্যান্য ক্লাস এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখছি। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আমার বানানো অন্যান্য ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো এখানে একটা নিউজ আর্টিকেল রয়েছে যে আসাদুদ্দিন ওয়েসি জয় প্যালেস্টাইন লোকসভার শপথের স্লোগান ঘিরে বিতর্ক ওয়াইসির। আর এখানে এটা নিয়ে হয়েছে তুমুল হট্টগোল। এই ঘটনাটা ঘটেছে গতকাল এবং আমি এর আগের একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা কিভাবে হয়, কেন করা হয় এবং এখানে যিনি শপথ গ্রহণ অনুষ্ঠানটা কন্ডাক্ট করেন তার নাম হচ্ছে প্রোটেম স্পিকার। এই প্রোটেম স্পিকার কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, অবশ্যই সকলে দেখো কারণ অনেক কিছু এখান থেকে জানার রয়েছে। আমি লিঙ্ক দিয়ে রাখছি আই বাটনে। তো সেই অনুযায়ী এইভাবে এখানে ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিন ঠিকঠাক যায়, সেকেন্ড দিন যেটা হয় সেই ক্লিপটা আমি এখানে তোমাদের সামনে চালাচ্ছি। मैं असदुद्दीन ओवैसी, जिसे लोकसभा का रुकन मंतखब किया गया है, अल्लाह के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत की आइन पर जो क़ानून के मुजब तय पाया है एतक़ाद रखूँगा, उसका वफ़ादार रहूँगा। मैं भारत के इक़्तिदार आला और सालमियत को बरकरार रखूँगा और जिस ओहदे को मैं संभालने वाला हूँ इसके फ़राइज़ और वफ़ादारी से अंजाम दूँगा। এই ক্লিপটার মাধ্যমে বুঝতে পারলে কি ব্যাপারটা হয়েছিল এবং তিনি প্রথমে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেন। তারপরে এই তিনটে শব্দ বলেন, জয় ভীম, তারপর বলেন জয় মিম, মিম অর্থাৎ তার যে দল তার নাম করেন এবং তারপরে জয় তেলেঙ্গানা বলেন, অর্থাৎ যেখান থেকে তিনি জিতে আসছেন, হায়দ্রাবাদ কনস্টিটিউয়েন্সি থেকে তিনি জিতে আসছেন এবং ফাইনালি তিনি বলছেন জয় প্যালেস্টাইন। যে স্লোগানটার কারণে একাধিক বিতর্ক শুরু হয়েছে এবং দেশ জুড়ে বিশেষত বিজেপি ব্যাপকভাবে এটা তুলে এনেছে যে আদেও জয় প্যালেস্টাইন অর্থাৎ অন্য একটা দেশের নাম শপথ গ্রহণ অনুষ্ঠানে বলা যায় কি যায় না। এটা উল্লেখ্য যে এইরকম ঘটনা এর আগে হয়নি। বহুবার বিভিন্ন জায়গাতে যুদ্ধ হয়েছে, কোনো পক্ষ কাউকে সাপোর্ট করেছে, কোনো পক্ষ কাউকে বিরোধিতা করেছে, কিন্তু কোনোদিন এইরকম এত বড় একটা অনুষ্ঠানে এইভাবে পার্লামেন্টে তোলা হয়নি। এই কারণেই বিভিন্ন লিডার, বিভিন্ন বিজেপি নেতা যারা রয়েছেন তারা সহ অনেকেই এই নিয়ে কোয়েশ্চেন তুলেছেন। এখানে একজনের টুইট দেখতে পাচ্ছ, ইনি বিজেপির একজন ইম্পর্টেন্ট লিডার যার নাম হচ্ছে অমিত মালভিয়া। ইনি কি বলছেন, অ্যাজ পার এক্সটেন্ট রুল আসাদুদ্দিন ওয়েসি ক্যান বি ডিসকোয়ালিফাইড ফ্রম হিজ লোকসভা মেম্বারশিপ। যে রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী লোকসভার মেম্বারশিপ থেকে আসাদুদ্দিন ওয়েসি ডিসকোয়ালিফাইড হতে পারেন এবং তারপরে তিনি কাট আউট তিনি টুইট করেছেন, সেখানে তিনি লাল করে দেখিয়েছেন ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার দিয়ে, এখানে একটা নিচে লাল রয়েছে। অ্যাকচুয়ালি এই 102 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে ডিটেলসে। যে 102 নম্বর আর্টিকেল, এখানে মেন যেটা বলা হয়েছে যে একজন ব্যক্তি সংসদের যে কোনো কক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এবং হওয়ার কারণে অযোগ্য হবেন। মানে এই কারণে একজন ব্যক্তি কোনো কক্ষে, যে কোনো কক্ষে হতে পারে, সেটা হতে পারে লোকসভা, সেটা হতে পারে রাজ্যসভা, যে কোনো কক্ষে মেম্বার হিসাবে নির্বাচিত নাও হতে পারেন বা তাকে বাতিল করা যেতে পারে যদি তিনি ভারত সরকারের অধীনে কোনো রাজ্যের বা কোনো রাজ্যের সরকারের অধীনে লাভের কোনো পদ রাখেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি
ভোটে জিতে লোকসভা বা রাজ্যসভার মেম্বার হন, কিন্তু তখন দেখা যাচ্ছে যে তিনি সরকারি কোনো চাকরি করেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হতে পারে বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, বা যে কোনো যে লোকাল বোর্ড গুলো রয়েছে অর্থাৎ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এইরকম কোথাও তিনি চাকরি করেন, তাহলে সেই পদটাতে তিনি থাকতে পারবেন না। অর্থাৎ তাকে আইদার চাকরি ছাড়তে হবে অথবা এই লোকসভা বা রাজ্যসভার যে পদ সেটা ছাড়তে হবে। সেকেন্ড বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বিকৃত মস্তিষ্ক হন, অর্থাৎ তিনি হয়তো ঠিকঠাক চিন্তা করতে পারবেন না, তার যে কাজ সেটা তিনি করতে পারবেন না। এটাও নয় যে যে কোনো কাউকে বিকৃত মস্তিষ্ক বলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপার নয়। এখানে আদালতের যে ডিসিশন সেটা ফাইনাল হবে। কোনো আদালত যদি ঘোষণা করে, সেটা হতে পারে সুপ্রিম কোর্ট বা হতে পারে হাইকোর্ট, যে কোনো আদালত যদি ঘোষণা করে যে এই পার্টিকুলার ব্যক্তির মস্তিষ্কে বিকৃতি রয়েছে, তাহলেও তার যে সদস্য পদ চলে যেতে পারে। 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তিনি যদি দেউলিয়া হন। কোনো একজন ব্যক্তি যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করেন, তাহলে তিনি সদস্য হতে পারবেন না, তার সদস্য চলে যেতে পারে। বা যদি কোনো এরকম দেউলিয়া ব্যক্তি তিনি যদি সংসদে আসেন, তাহলে তার সদস্য পদ চলে যাবে। এবং ফোর্থ যে পয়েন্টটা, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে তিনি এই ফোর্থ পয়েন্টটাকেই হাইলাইট করেছেন। তো এখানে কি বলা হচ্ছে, যদি তিনি ভারতের নাগরিক না হন বা স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন। প্রথম কথা, আমাদের দেশের যে কোনো সাংবিধানিক পদ পেতে গেলে ভারতের নাগরিক হতে হবে। সেটা প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, যে কোনো পদের জন্য ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক যদি না হন, তাহলে তিনি সদস্য হতে পারবেন না। সেকেন্ড, তিনি হয়তো ভারতের নাগরিক, কিন্তু তিনি স্বেচ্ছায় অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন, তাহলে তার যে সদস্য পদ সেটা থাকবে না। এবং থার্ড, এই পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটাই বলা হয়েছে কি কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি যদি তিনি আনুগত্য স্বীকার করেন, তাহলে তার সদস্য পদ চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি যেহেতু প্যালেস্টাইনের নাম নিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, তো অটোমেটিক্যালি এটাকে ধরা হতে পারে। এবার এটা পুরোপুরি ঠিক করবে পার্লামেন্টের যিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছেন, অর্থাৎ এবারে যিনি হয়েছেন তার নাম হচ্ছে কিরণ রিজিজু। তিনি ঠিক করবেন এবং তার আন্ডারে যে টিম রয়েছে তারা ঠিক করবে যে এই আনুগত্যের যে ব্যাপারটা সেটা এখানে লাগু হচ্ছে কিনা। এবং যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় যে এই বক্তব্যটা দেওয়ার মাধ্যমে তিনি কোনো একটা অন্য দেশের আনুগত্য স্বীকার করছেন, তাহলে তার সদস্যপদ যেতে পারে। তো এই একমাত্র এই গ্রাউন্ডটাতে তার সদস্যপদ যেতে পারে। ভবিষ্যতে এটা কি হবে সেটা দেখার বিষয়। 102 নম্বর আর্টিকেলে আরো কিছু বলা হয় যে সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন দ্বারাও কোনো একজন ব্যক্তিকে অযোগ্য প্রমাণিত করা যেতে পারে বা তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। সেকেন্ড পয়েন্ট যেটা বলা হচ্ছে, এটা তো গেল ফার্স্ট পয়েন্টে এইভাবে হতে পারে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে দশম তফসিলের অধীনে, অর্থাৎ 10th শিডিউলের অধীনে কোনো ব্যক্তি যদি সংসদের কোনো কক্ষের সদস্য হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হন, তাহলেও তার যে মেম্বারশিপ সেটা চলে যাবে। এবার 10th শিডিউলে কি রয়েছে, 10th শিডিউলে রয়েছে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল মানে কি, কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা রাজনৈতিক দল থেকে জয়লাভ করেন, কিন্তু জয়ের পরে যদি তিনি অন্য কোনো দলে যোগদান করেন, তাহলে তার সিট চলে যাবে বা তার যে তিনি যে জিতে এসেছেন সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। কেউ একজন কংগ্রেসের মিনিস্টার, এমপি, তিনি কংগ্রেসের হয়ে জয়লাভ করেছেন, জয় লাভ করার পরে গিয়ে তিনি বিজেপিতে জয়েন করতে পারবেন না, তাহলে দশম তফসিল অনুযায়ী বা 10th শিডিউল অনুযায়ী তিনি অযোগ্য হয়ে যাবেন। এই সমস্ত জিনিসগুলো রয়েছে 102 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আসাদুদ্দিন ওয়েসির বক্তব্য হচ্ছে তিনি কোনো ভুল করেননি এবং তিনি শুধুমাত্র এটাই বোঝাতে চেয়েছেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, সেইটার জন্য সেটা তুলে ধরার জন্যই তিনি এই বক্তব্যটা দিয়েছেন। এবং ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ, সেটা অলরেডি প্রায় 8 মাস হয়ে গেছে, যেখানে ইসরায়েল এখনো এই গাজা অঞ্চলে বম্বিং করছে, যার সমস্ত কিছু সূত্রপাত হয় হামাস অর্থাৎ টাইনের একটা গ্রুপ, যারা ইসরায়েলের উপরে প্রথম বম্বিং করে, মিসাইল ছাড়ে। তার বিরুদ্ধে এই যুদ্ধ এখনো পর্যন্ত চলছে এবং তাতে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর মানুষ এখানে নিহত হয়েছেন দুই তরফেই। আরো একটা প্রশ্ন আসবে যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখালে আমাদের সংবিধানে বলা রয়েছে তার সদস্যপদ চলে যাবে, প্যালেস্টাইনকে কি ভারত একটা আলাদা দেশ বলে মানে? তার কারণ হচ্ছে আমেরিকা সহ অনেক দেশ প্যালেস্টাইনকে একটা আলাদা দেশ বলেই মানে না। এর জন্য উইকিপিডিয়ার একটা আলাদা পেজ রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো যে এই যে সমস্ত দেশগুলো দেখানো হয়েছে সবুজ দিয়ে, সেই সমস্ত দেশ
প্যালেস্টাইনকে একটা আলাদা দেশ হিসেবে মানে, অর্থাৎ ভারতও প্যালেস্টাইনকে একটা আলাদা দেশ হিসেবে মানে। ওয়েসি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে তিনি অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ MIM সংক্ষেপে এই দলের হেড লিডার, এবং হায়দ্রাবাদ থেকে তিনি 4বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। এটা তার ফিফথ টার্ম, যেখানে তিনি MP হিসেবে পার্লামেন্টে গেছেন। এনার এই বক্তব্যের পরে, এরকম স্লোগান দেওয়ার পরে দেখা যায় যে বিজেপির অনেকজন সদস্য তাদের শপথ গ্রহণের পরে অখণ্ড হিন্দু রাষ্ট্র এরকম স্লোগান দেয়, এবং এর সাথে সাথে তৃণমূলের যারা সাংসদ তারা জয় বাংলা স্লোগান দেয়। তো এরকম ইন্টারেস্টিং জিনিস এই বছরের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের সামনে এসেছে। তো আলটিমেটলি সমস্ত যে ঘটনা ঘটেছে এবং সমস্ত পয়েন্ট আমি তোমাদের সামনে রাখলাম। তোমাদের কি বক্তব্য এই বিষয়ে? ইনি যেটা করেছেন সেটা কি আদৌ সঠিক কিনা সেটা হলেও তোমরা জানাবে, তার যুক্তি অবশ্যই দেবে। এবং যদি তোমরা মনে করো যে না, এটা সঠিক হয়নি, এটা ভুল হয়েছে, তাহলেও তার পক্ষে যুক্তি দিয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এবং এই PDF তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখছি। এছাড়াও অন্য যদি কিছু বলার থাকে তাহলে তোমরা মেসেজ করতে পারো ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে, যার লিঙ্ক প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।